ঘুম পাড়ানি মা, পর্ব ৬। হাসপাতাল থেকে আসা সেই ফোন কলটি আমাদের সাজানো ড্রয়িং রুমের শান্ত আবহাওয়াকে এক মুহূর্তেই তছনছ করে দিল। আমি আর নীলা একে অপরের দিকে তাকালাম। নীলার চোখের কোনো ভয়ের ছায়া, যেন সে দেখতে পাচ্ছে তার এত বছরের সাধনা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আমি আরশের ঘরের দিকে তাকালাম। আরশ কি শুনেছে? সে কি বুঝে ফেলেছে ওপাশে কে আছে? নীলা আমার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, যাবে না, আমরা যাব না। ও কোনোদিন আমাদের ভালো চায়নি। মরার সময় সে আমাদের ছেলেকে কেড়ে নিতে চায়। তুমি ফোনটা কেটে দাও। আমি নীলার দিকে তাকালাম। তার কথাগুলো যৌক্তিক হতে পারে, কিন্তু আমার বুকের ভেতর এক অদ্ভুত দহন শুরু হয়েছে। আমি আরিশকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা কি এতটাই স্বার্থপর যে একজন মুমূর্ষ মায়ের শেষ ইচ্ছাটাকেও গলা টিপে মারবে? ঠিক তখনই আরিশ ঘর থেকে বেরিয়ে এলো, তার হাতে সেই মাটির ঘোড়াটা। সে আমাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখে কোনো জল নেই, বরং এক আশ্চর্য স্থিরতা। সে ধীর গলায় বলল, চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। আমি আর নীলা দুজনেই চমকে উঠলাম। কোথায় যাবি আরিশ? নীলার কণ্ঠস্বর কাঁপছে। আরিশ ম্লান হাসলো। যেখানে যাওয়ার জন্য গত 15 বছর ধরে আমার ভেতরটা ছটফট করছে। তোমরা ভেবেছিলে আমি কিছুই বুঝি না, ওই যে গানটা তোমরা গাইতে না, কিন্তু আমার কানে বাজত। সেটা তো আর কারো না, সেটা আমার ওই পাগলি মার। নীলা আত্মনাদ করে মেঝেতে বসে পড়ল। আরিশ আমাদের কোনো কথা না শুনেই গ্যারেজের দিকে পা বাড়ালো। বাধ্য হয়ে আমি আর নীলা গাড়িতে উঠলাম। সারাটা পথ আরিশ জানালার বাইরে তাকিয়েছিল। ঢাকা শহরের নিয়ন আলো তার কিশোর মুখে অদ্ভুত এক মায়া তৈরি করেছে। হাসপাতালে পৌঁছে দেখি এক কোনায় জরাজীর্ণ বিছানায় শুয়েছেন তিনি। 8 বছর আগের সেই তেজি দৃষ্টি এখন ঘোলাটে হয়ে গেছে। শরীরের হাড়গুলো বের হয়ে এসেছে। আমাদের দেখে সেখানে থাকা সমাজকর্মী এগিয়ে এলেন। তিনি বললেন, ইনি গত 3 দিন ধরে শুধু আরিশ নামটা বলছেন। ওনার কাছে আর বেশি সময় নেই। আরিশ ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বসল। সে ময়লা হাতটা নিজের হাতের ভেতর নিল। অবাক করার বিষয় হলো, আরিশের চোখে কোনো ঘৃণা ছিল না। সে যেন তার জীবনে হারিয়ে যাওয়া কোনো অংশ ফিরে পেয়েছে। মহিলাটি চোখ খুললেন। আরিশকে দেখে তার ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসিটা আবার ফুটে উঠল। তিনি অস্পষ্ট সুরে বললেন, বাজান, আইসস? আমি জানতাম তুই আইবি। মায়ার টানে রে বাজান, মায়ার টানে। আরিশের চোখ দিয়ে এবার টপ টপ করে জল পড়তে শুরু করলো। সে বুড়ির বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। নীলা দরজার আড়ালে দাঁড়িয়ে মুখ চেপে কাঁদছে। সে হয়তো দেখছে তার এত বছরের শাসন আর ভালোবাসা এক মুহূর্তেই ফিকে হয়ে গেছে রক্তের টানের কাছে। মহিলাটি কাঁদতে কাঁদতে তার বালিশের নিচ থেকে একটা পুরনো মলিন হয়ে যাওয়া কাগজ বের করে আরিশের হাতে দিলেন। তারপর আমার দিকে তাকিয়ে খুব ক্ষীণ কণ্ঠে বললেন, আপনারে দোষ দিই না, আপনারা তারে রাজপুত্র বানাইছেন। এই কাগজটা রাইখেন, আমার বাজানরে দেখেন। কথাটা শেষ হতেই তার শ্বাসকষ্ট শুরু হলো। ডাক্তাররা ছুটে এলেন। আমাদের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। করিডোরে দাঁড়িয়ে আমরা 3 জন 3টি আলাদা দ্বীপের মতো হয়ে রইলাম। আরিশের হাতে সেই মলিন কাগজ। আমি আরিশের হাত থেকে কাগজটা নিলাম। খুলতেই আমার কলিজা শুকিয়ে গেল। এটা কোনো সাধারণ কাগজ নয়, এটা একটা বার্থ সার্টিফিকেট, যেখানে আরিশের আসল নাম এবং তার বাবার নামের জায়গাটা ফাঁকা থাকলেও মায়ের নামের জায়গাটায় লেখা ছিল মরিয়ম। কিন্তু সবচেয়ে বড় চমকটা ছিল কাগজের নিচে। সেখানে একটা ঠিকানা লেখা ছিল, যা আমাদের চেনা সেই বাজারের মোড় নয়। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে এসে মাথা নিচু করলেন। সব শেষ। আরিশ সেই কাগজটা কেড়ে নিয়ে আমার দিকে তাকালো। তার চোখে এখন কোনো জল নেই, আছে এক কঠিন প্রশ্ন। সে বলল, এই ঠিকানায় কি আছে বাবা? আমাকে নিয়ে যাবে? আমি বুঝতে পারলাম ভয়ঙ্কর সত্যের শুরু হতে যাচ্ছে।